নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওতে আমরা ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেট এডুকেশন সাবজেক্টের প্রিপারেশনের সিলেবাসের ইউনিট 5 কারিকুলাম স্টাডিজ থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব। যে সমস্ত প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেটের এক্সামে বারবার এসেছিল, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে, সেই সমস্ত টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি এই ভিডিওটা তোমাদের এক্সাম প্রিপারেশনে অনেকটাই হেল্পফুল হবে। এছাড়াও বিভিন্ন টপিক নিয়ে আমি আলোচনা করেছি, সিলেবাসের বিভিন্ন টপিক নিয়ে এবং বিভিন্ন ইউনিট, সিলেবাসের আরও অন্যান্য ইউনিটের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আমি আলোচনা করেছি। সেগুলো তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবে, সেগুলো তোমাদের হেল্পফুল হবে। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে, এফেক্টিভনেস অফ কারিকুলাম ইজ ডিটারমাইন্ড বাই। যে কোনো পাঠ্যক্রমের কার্যকারিতা বা এফেক্টিভনেস কিসের মাধ্যমে নির্ধারিত হয়? অপশান এতে আছে অবজেক্টিভ, অপশান বিতে আছে ডিজাইন, অপশান সিতে আছে মেথড, অপশান ডিতে আছে ইভ্যালুয়েশন। কারিকুলাম বা পাঠ্যক্রমের এফেক্টিভনেস বা কার্যকারিতা বলতে কি বোঝায়? যে উদ্দেশ্যে পাঠ্যক্রম রচিত, অর্থাৎ শিক্ষার আর উদ্দেশ্যকে পূরণ, শিক্ষার যে উদ্দেশ্য এবং লক্ষ্য থাকে সেটা পূরণ করার জন্য পাঠ্যক্রম রচিত, এবং পাঠ্যক্রম রচনারও বিভিন্ন উদ্দেশ্য থাকে যাতে শিক্ষার লক্ষ্যটা পূরণ হয়, এবং সেই পাঠ্যক্রমটা কতটা এফেক্টিভ, অর্থাৎ শিক্ষার্থীদের জন্য কতটা সেটা প্রযোজ্য বা কতটা কার্যকরী এবং শিক্ষার লক্ষ্যগুলো কতটা সেই পাঠ্যক্রমটা পূরণ করছে, সেটা আমরা কিভাবে জানব? সেটা আমরা জানব মূল্যায়নের মাধ্যমে, ইভ্যালুয়েশনের মাধ্যমে। যে কোনো পাঠ্যক্রমকে মূল্যায়নের মাধ্যমে আমরা পাঠ্যক্রমের লক্ষ্য এবং তার প্রতিটি পর্যায়ে যে গুণমান আছে সেটা আমরা জানতে পারবো। যে কোনো পাঠ্যক্রমের পরিকল্পনা হোক, উদ্দেশ্য হোক, বিষয়বস্তু হোক, পদ্ধতি হোক, বা শিক্ষার্থীর ভালো মন্দ যে সমস্ত গুণগুলো আছে সেগুলো পাঠ্যক্রমের মাধ্যমে পূরণ হচ্ছে কিনা সেটা আমরা কিসের মাধ্যমে জানবো? মূল্যায়নের মাধ্যমে। তাহলে কারিকুলামের এফেক্টিভনেস কিসের দ্বারা নির্ধারিত হয়? ইভ্যালুয়েশন বা মূল্যায়নের দ্বারা। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ কারিকুলাম মডেল ফোকাস অন ডিসিশন মেকিং? কারিকুলাম মডেলের কোন মডেল ডিসিশন মেকিং অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ওপর ফোকাস করে? অপশান এতে আছে টেইলার্স মডেল, অপশান বিতে আছে স্টেক্স মডেল, অপশান সিতে আছে স্টাফল বিমস সিআইপিপি মডেল, অপশান ডিতে আছে স্ক্রিভেন্স মডেল। আমরা জানি যে টেইলার্স মডেল কি? টেইলার্স মডেল হচ্ছে অবজেক্টিভ সেন্টার্ড মডেল। স্টেক্স মডেল কি? স্টেক্স মডেল হচ্ছে রেসপন্সিভ মডেল। স্ক্রিভেন্স হচ্ছে গোল ফ্রি মডেল। আর স্টাফল বিম সিআইপিপি মডেল হচ্ছে ডিসিশন মেকিং মডেল। স্টাফল বিমের যে সিআইপিপি মডেল ছিল সেটা হচ্ছে ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণ মডেল। তাহলে আমাদের সঠিক উত্তর অপশন সি। এবারে আমরা ডিসিশন মেকিং বা স্টাফল বিমের সিআইপিপি মডেল সম্পর্কে একটু জেনে নিই। যে স্টাফল বিম যে মডেল দিয়েছিলেন সেখানে তিনি কনটেক্সট, ইনপুট, প্রসেস, প্রোডাক্ট অর্থাৎ সিআইপিপি মডেল যে দিয়েছিলেন সেখানে তিনি কি বলছেন যে টু সার্ভ দ্য নিডস অফ ডিসিশন মেকারদের চাহিদা পূরণ করার জন্য স্টাফল বিম কী করেছিলেন? এই মডেল প্রোভাইড করেছিলেন, যেখানে তিনি 4টি স্টেজ প্রোগ্রামের কথা বলেছিলেন। প্রথম কি? অপারেশনস, যেখানে নিড অ্যাক্সেস করা হয়, কন্টিনিউয়াসলি নিড অর্থাৎ চাহিদাগুলোকে খুঁজে বের করা হয়, এবং তারপর কি করা হয়? প্রবলেমস ইন দ্য কনটেক্সট অফ হেল্প ডিসিশন মেকার টু ডিটারমাইন গোল অ্যান্ড অবজেক্টিভ। মানে এই যে অপারেশনসে চাহিদাগুলোকে অ্যাক্সেস করা হচ্ছে সেগুলোর মাধ্যমে ডিসিশন মেকার্সরা কী করেন? যে গোল এবং অবজেক্টিভ কী হতে পারে সেই সম্পর্কে তারা ধারণা করতে পারেন বা সেগুলো জানতে পারেন। নেক্সট হচ্ছে ইনপুট ইভ্যালুয়েশন। তারপরে কি করতে হবে? ইভ্যালুয়েশন বা মূল্যায়নকে ইনপুট করতে হবে, যেটা কি করবে? যেটা হচ্ছে হুইচ অ্যাক্সেসেস অল্টারনেটিভ মিনস ফর অ্যাচিভিং দোজ গোলস টু হেল্প ডিসিশন মেকার টু চুজ অপশনাল মিনস। তা এই যে ইনপুট করা হলো, ইভ্যালুয়েশনকে ইনপুট করা হলো, তার মাধ্যমে তারা জানতে পারবেন যে গোলগুলো পূরণ হয়েছে কিনা এবং ডিসিশন মেকারসের গোলগুলো পূরণ হয়েছে কিনা, এবং কোনো অপশনাল কোনো
অ্যাক্সেস করার অপশনাল কিছু প্রয়োজন কিনা, অপশনাল মিনসের প্রয়োজন কিনা। তারপর হচ্ছে প্রসেস ইভ্যালুয়েশন, which monitor the processes both to ensure that the means are actually being implemented and make the necessary modification. শেষে কী করা হয়, প্রসেস ইভ্যালুয়েশন করা হয়। প্রসেস ইভ্যালুয়েশনের মাধ্যমে জানতে পারা যায় যে যেই সমস্ত গোলস এবং অবজেক্টিভগুলো ছিল সেগুলো সঠিকভাবে ইমপ্লিমেন্ট হয়েছে কিনা, যদি ইমপ্লিমেন্ট হয়েও থাকে এবং সেটা নতুন করে কোনো মডিফিকেশনের প্রয়োজন আছে কিনা, নতুন করে কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন আছে কিনা সেটা দেখার দরকার পড়ে। অ্যান্ড প্রোডাক্ট ইভ্যালুয়েশন কি, প্রোডাক্ট ইভ্যালুয়েশনের মাধ্যমে হুইচ কম্পেয়ার্স অ্যাকচুয়াল এন্ডস উইথ দ্য ইন্টেন্ডেড এন্ডস টু লিড এ সিরিজ অফ রিসাইকেল ডিসিশন। শেষে কী করা হয়, প্রোডাক্ট ইভ্যালুয়েশন করা হয়, যার মাধ্যমে একটা তুলনামূলক দিক সম্পর্কে জানা যায় যে ডিসিশান যে নেওয়া হয়েছে সেটা সঠিক নেওয়া হচ্ছে কি বেঠিক নেওয়া হচ্ছে, সেটার মাঝে একটা কম্পেয়ার, মানে অ্যাকচুয়াল এন্ডে একেবারে সিরিজের এন্ডে দেখা হয় যে কম্পেয়ার করে বা তুলনা করে দেখা হয় যে ডিসিশানটা ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা। এটাই হচ্ছে স্টাফলবিমের কনটেক্সট, ইনপুট, প্রসেস অ্যান্ড প্রোডাক্ট মডেল। পরের প্রশ্ন কি আছে, ডিসিপ্লিন বেসড মডেল অফ কারিকুলাম ডিজাইন ইজ বেসিক্যালি, অপশন এতে আছে লার্নার সেন্টার্ড, অপশন বিতে আছে টিচার সেন্টার্ড, অপশন সিতে আছে সাবজেক্ট সেন্টার, অপশন ডিতে আছে সোশ্যাল রিকনস্ট্রাকশন সেন্টার। ডিসিপ্লিন বেসড বলতে আমরা যেটা সাধারণ অর্থে বুঝি, ডিসিপ্লিন অর্থাৎ সাবজেক্টিভ, তাহলে ডিসিপ্লিন বেসড কারিকুলাম মডেল ডিজাইন অবশ্যই সাবজেক্ট সেন্টার্ড হবে। অপশন সি সঠিক সূত্র, লার্নার সেন্টার, টিচার সেন্টার বা সোশ্যাল রিকনস্ট্রাকশন সেন্টার হবে না, সাবজেক্ট সেন্টার হবে। ডিসিপ্লিন বেসড কারিকুলাম ডিজাইন বলতে আমরা কি বুঝি, ইট ইজ আ মডেল অফ কারিকুলাম ইন হুইচ content is divided into separate and distinct subject or discipline such as language, science, mathematics and social science. ডিসিপ্লিন বেসড বা একাডেমিক বেসড মডেল অফ কারিকুলাম কি, যেটা বিভিন্ন সাবজেক্ট এবং ডিসিপ্লিনে ভাগ হয়ে যাচ্ছে, সেটা ল্যাঙ্গুয়েজ, সায়েন্স, ম্যাথামেটিক্স অ্যান্ড সোশ্যাল স্টাডিজ ইত্যাদি। দ্য টার্ম ডিসিপ্লিন বেসড or subject based cover the full range of distinct subject or field of study, including the more traditional usage in areas such as mathematics or physics, in the area of study which a strong professional focus such as molecular biology, and in newer এরিয়া অফ স্টাডি সাচ অ্যাজ মিডিয়া এডুকেশন। ডিসিপ্লিন বেসড বলতে যেটা আমরা সাধারণ অর্থে বুঝি যে সমস্ত ট্র্যাডিশনাল সাবজেক্টগুলো থাকে, যেমন ম্যাথামেটিক্স, ফিজিক্স, সেই সমস্ত বিষয়গত স্টাডিকে, মানে সেই সমস্ত বিষয়গুলোকে স্টাডি করাই আমাদের ডিসিপ্লিন বেসড কারিকুলাম মডেল ডিজাইনের মধ্যে পড়ছে। নেক্সট কোয়েশ্চেন কি আছে, arrange the following stages of developing and implementing a curriculum framework: preparation, development, evidence gathering, implementation, monitoring and evaluation. যে কোনো কারিকুলাম ফ্রেমওয়ার্ককে ডেভেলপ করার জন্য এবং ইমপ্লিমেন্ট করার জন্য একটা প্রসেস বা স্টেপের মধ্যে দিয়ে বা স্টেজের মধ্যে দিয়ে যেতে হয়। সেই স্টেজগুলো কি সেটা আমাদের এখানে অ্যারেঞ্জ করতে হবে। প্রথমে আমরা জানি যে কোনো প্রসেসিংয়ে, যে কোনো স্টেপে শেষে আমরা কি করি, ইভ্যালুয়েশন করি। তো ইভ্যালুয়েশন আমাদের শেষে হবে, তাই আমাদের অপশন ডি আসবে না। এবারে আমাদের দেখতে হবে যে আমরা কি থেকে কোনো প্রসেস বা স্টেজ শুরু করব। প্রথমে হচ্ছে এভিডেন্স গ্যাদারিং। এভিডেন্স গ্যাদারিং কী করতে হবে, যে আমার প্রবলেমটা কোথায়, অর্থাৎ আমার যে নিড অফ কারিকুলাম, আমার কারিকুলামটা কেন প্রয়োজন, সেটা কোন কন্টেন্টের প্রয়োজন বা স্টুডেন্টদের জন্য কেন প্রয়োজন, সেটা আমাদের আগে এভিডেন্সগুলো গ্যাদারিং করতে হবে, মানে প্রবলেম আইডেন্টিফিকেশন যাকে বলে সেটা করতে হবে। তারপর হচ্ছে প্রিপারেশন করতে হবে। প্রিপারেশন বলতে কি বোঝানো হচ্ছে, যে সমস্ত স্টুডেন্টদের যে জায়গায়
কারিকুলাম ইমপ্লিমেন্ট করার প্রয়োজন বা স্টুডেন্টদের থেকে কি আউটকাম আমি চাইছি সেই সমস্ত জায়গাগুলো কিভাবে পূরণ করা যায়, অর্থাৎ গোল এবং অবজেক্টিভ কি হতে পারে সেই সমস্ত জায়গা সম্পর্কে আমাকে প্রিপারেশান নিতে হবে। প্রিপারেশনের পর কী করতে হবে? ডেভেলপমেন্ট করতে হবে। ডেভেলপমেন্ট কী করতে হবে? যে আমি কি স্ট্র্যাটেজি প্রয়োগ করব আমার গোল এবং অবজেক্টিভগুলোকে পূরণ করার জন্য। কারিকুলামে যে গোল এবং অবজেক্টিভ আছে সেটা পূরণ করার জন্য আমি কি ডেভেলপমেন্ট করব। ডেভেলপমেন্ট করার পর সেটা ইমপ্লিমেন্টেশন করতে হবে, অর্থাৎ অ্যাকশানে আনতে হবে। আমি যে স্ট্র্যাটেজিগুলো ক্রিয়েট করলাম, যে আমার এই সমস্ত স্ট্র্যাটেজির মাধ্যমে বা এই সমস্ত ডেভেলপমেন্টের মাধ্যমে আমি স্টুডেন্টের গোল, কারিকুলামের গোল এবং অবজেক্টিভ পূরণ করব, সেটাকে আমাকে অ্যাকশন করতে হবে। অর্থাৎ যে প্ল্যানটা আমি করেছি সেটাকে, সেই কারিকুলাম ডিজাইনটাকে আমাকে লার্নিং এনভায়রনমেন্টের মধ্যে প্রয়োগ করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। শেষে কী করতে হবে? মনিটরিং এবং ইভ্যালুয়েশন করতে হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কী হলো? এভিডেন্স গ্যাদারিং সি, প্রিপারেশন এ, ডেভেলপমেন্ট বি, ইমপ্লিমেন্টেশন ডি, ই মনিটরিং অ্যান্ড গ্যাদারিং। অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, হুইচ অ্যাসপেক্ট অফ সিআইপিপি মডেল অফ কারিকুলাম ইনভলভস মেটেরিয়াল, টাইম, ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান রিসোর্স নিডেড ফর দ্য এফেক্টিভ ওয়ার্ক অফ দ্য স্কুল। সিআইপিপি মডেল যেটি আছে স্টাফাল বিমের, সেই মডেলে কারিকুলাম ইনভলভস মেটেরিয়াল, কারিকুলাম কিসে ইনভলভস থাকে? মেটেরিয়াল, টাইম, ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান রিসোর্স নিডেড ফর দ্য এফেক্টিভ ওয়ার্কিং অ্যাট দ্য অফ দ্য স্কুল। স্কুলে এফেক্টিভ ওয়ার্কিং অর্থাৎ কার্যকরীভাবে কাজ করার জন্য এই সমস্ত জিনিসগুলোর প্রয়োজনীয়তা কারিকুলামের সঙ্গে ইনভলভস। তো এখানে প্রশ্ন দেওয়া হয়েছে অপশান এতে কনটেক্সট, অপশান বিতে ইনপুট, অপশান সিতে প্রসেস, অপশান ডিতে প্রোডাক্ট। এই সিআইপিপি মডেলের কোন কোন প্রোডাক্টটা বা কোন স্টেপটা, মানে উপাদানটা, কোন উপাদানটা, এই সিআইপিপির এই চারটি উপাদান কনটেক্সট, ইনপুট, প্রসেস, প্রোডাক্ট, এই উপাদানগুলোর মধ্যে কোনটি মেটেরিয়াল, টাইম, ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান রিসোর্সের সঙ্গে যুক্ত কারিকুলামে? আমরা প্রথমে জেনে নিই যে সিআইপিপি মডেল সম্পর্কে আমরা একটু জেনে নিই। সিআইপিপি মডেল কি? সিআইপিপি মডেল ইট ইজ অ্যান ইভ্যালুয়েটিং মডেল অফ কারিকুলাম। কারিকুলামের একটা মূল্যায়নের মডেল, যেটা স্টাফাল বিম দিয়েছিলেন 1983 সালে। হুইচ ইনক্লুডেড 4 এলিমেন্ট: কনটেক্সট, ইনপুট, প্রসেস অ্যান্ড প্রোডাক্ট। ইভ্যালুয়েশন মডেল অফ কারিকুলাম, সিআইপিপি মডেল, অর্থাৎ কারিকুলামের মূল্যায়ন মডেল। এবং এই মডেলটা কোথায় বেশি ব্যবহার করা হয়? শিক্ষাক্ষেত্রে, মানে এডুকেশনের ক্ষেত্রে বা স্কুলে বেশি এই মডেলটা ব্যবহার করা হয়। এখানে কনটেক্সট বলতে কি বোঝানো হচ্ছে? কনটেক্সট বলতে বোঝানো হচ্ছে গোল, অবজেক্টিভ, হিস্ট্রি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্কুল। ইনপুট বলতে কি বোঝানো হচ্ছে? ইনপুট বলতে বোঝানো হচ্ছে স্কুলের মেটেরিয়াল, টাইম, ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান রিসোর্স নিডেড ফর দ্য এফেক্টিভ ওয়ার্কিং অ্যাট দ্য অফ দ্য স্কুল। প্রসেস বলতে কি বোঝানো হচ্ছে? প্রসেস বলতে বোঝানো হচ্ছে টিচিং অ্যান্ড লার্নিং প্রসেসেস। প্রসেস বলতে বোঝানো হচ্ছে টিচিং অ্যান্ড লার্নিং প্রসেসেস। আর প্রোডাক্ট বলতে বোঝানো হচ্ছে ফোকাস অফ দ্য কোয়ালিটি অফ টিচিং, লার্নিং অ্যান্ড ইটস ইউজফুলনেস। প্রোডাক্ট বলতে বোঝানো হচ্ছে টিচিং লার্নিংয়ের কোয়ালিটি এবং তার ইউজফুলনেস। তাহলে আমাদের কোয়েশ্চেনে ছিল যে মেটেরিয়াল, টাইম, ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান রিসোর্স কোন ক্ষেত্রে বোঝানো হচ্ছে? সেটা হচ্ছে ইনপুটের ক্ষেত্রে। ইনপুটের ক্ষেত্রে বোঝানো হচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। ইনপুট বলতে বোঝানো হচ্ছে মেটেরিয়াল, টাইম, ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান রিসোর্স। কারণ আমরা মেটেরিয়াল, টাইম, ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান রিসোর্সকে ইনপুট করলে তবে আমরা একটা রেজাল্ট পাচ্ছি, তবে আমরা একটা রেজাল্ট পাবো প্রোডাক্ট হিসাবে, যেটা হচ্ছে টিচিং লার্নিং কোয়ালিটি এবং তার এফেক্টিভনেস। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কারিকুলাম অ্যাপ্রোচ? অপশন এতে আছে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, অপশন বিতে আছে ম্যানেজেরিয়াল অ্যাপ্রোচ, অপশন সিতে আছে রিকনসেপচুয়ালিস্ট অ্যাপ্রোচ, ডিতে আছে লিটারেচার অ্যাপ্রোচ। কারিকুলামের যে অ্যাপ্রোচ আছে সেগুলোর মধ্যে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ আসে, ম্যানেজেরিয়াল অ্যাপ্রোচ আসে, রিকনসেপচুয়ালিস্ট অ্যাপ্রোচ আসে, কিন্তু লিটারেচার অ্যাপ্রোচ বলে কোনো অ্যাপ্রোচ কারিকুলামের নেই, কারণ এখানে নট বলা হয়েছে। অপশন ডি সঠিক উত্তর।
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কারিকুলাম ডিজাইন কনসেপচুয়ালাইজ দ্য কারিকুলাম অ্যান্ড অ্যারেঞ্জ ইটস মেজর কম্পোনেন্ট অ্যাজ। অপশান এতে আছে অবজেক্টিভস, কন্টেন্ট, লার্নিং এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ইভ্যালুয়েশন। অপশান বিতে আছে মেটেরিয়ালস, লার্নিং এক্সপিরিয়েন্সেস, পেডাগজি অ্যান্ড এক্সামিনেশন। অপশান সিতে আছে স্টুডেন্টস, টিচার্স, সিলেবাস অ্যান্ড ইভ্যালুয়েশন। অপশান ডিতে আছে ফ্যামিলি, স্কুল, ওয়ার্কপ্লেস অ্যান্ড রেকর্ডস। কারিকুলাম ডিজাইন যখন তৈরি করা হয় সেই কারিকুলাম ডিজাইনে কোন কোন মেজর কম্পোনেন্ট থাকে, কোন কোন উপাদানগুলি থাকে। অপশানগুলো যেগুলো দেওয়া হয়েছে এখানে, সেখানে আমরা জানি যে ফ্যামিলি, স্কুল এগুলো কিন্তু কারিকুলাম ডিজাইনের মধ্যে আসে না। সিলেবাস, টিচার, স্টুডেন্ট কারিকুলাম ডিজাইনে কোনো প্রয়োজনীয়তা নেই। এক্সামিনেশন কারিকুলাম ডিজাইনে কোনো প্রয়োজনীয়তা রাখে না। তাহলে যে কোনো কারিকুলাম ডিজাইনের মেজর কম্পোনেন্ট বলতে আমরা কোনগুলো জানি? অবজেক্টিভস, কন্টেন্ট, লার্নিং এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ইভ্যালুয়েশন। অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে ফর কারিকুলাম ডেভেলপমেন্ট রোনাল্ড ডল আইডেন্টিফাইজ দ্য ফলোয়িং এম। কারিকুলাম ডেভেলপমেন্টের যে এম আছে বা লক্ষ্য, সেটা রোনাল্ড ডল কোনগুলো আইডেন্টিফাই করেছিল? রোনাল্ড ডল কারিকুলাম ডেভেলপমেন্টের যে সমস্ত এমগুলো বা লক্ষ্যগুলো আইডেন্টিফাই করেছিল সেগুলো কি কি? এখানে দেওয়া হয়েছে ইন্টালেকচুয়াল এম, সোশ্যাল পার্সোনাল এম, প্রোডাক্টিভ এম, অ্যাস্থেটিক এম, স্পিরিচুয়াল এম। যদি আমরা রোনাল্ড ডল সম্পর্কে নাও জানি এবং কারিকুলাম ডেভেলপমেন্ট সম্পর্কে জানি যে কারিকুলাম ডেভেলপমেন্ট কেন করা হয়, তো তার যদি শুধু উদ্দেশ্যগুলো আমরা ভাবি, তাহলে আমরা এটা কীভাবে আমাদের কমন ইন্টেলিজেন্সির সাহায্যে কোয়েশ্চেনটার আনসার দেব? যে একটা কারিকুলাম ডেভেলপমেন্ট করার জন্য আমাদের ইন্টেলেকচুয়াল কিছু এমের প্রয়োজন হয়। যেমন ইন্টেলেকচুয়ালি একটা স্টুডেন্টকে ডেভেলপমেন্ট, অর্থাৎ তার কগনিটিভ যে স্কিল আছে সেই সমস্ত স্কিলগুলোকে ডেভেলপমেন্ট করার প্রয়োজন হয়। সোশ্যাল পার্সোনাল এমের প্রয়োজন হয় কি? সোশ্যাল পার্সোনাল এমের সাহায্যে একটা স্টুডেন্টকে সাহায্য করা হয় যে সে কিভাবে একটা সোসাইটির একটা গুড পারসন হয়ে উঠবে বা সোসাইটির কিভাবে রেসপন্সিবিলিটি পার মেম্বার হিসাবে সে তৈরি হবে। প্রোডাক্টিভ এম বলতে কী বোঝানো হচ্ছে? যে একটা স্টুডেন্ট কিভাবে একটা প্রোডাক্ট হিসাবে প্রিপেয়ার হবে, অর্থাৎ একটা উৎপাদনশীল ব্যক্তি সে কিভাবে উঠবে। তাহলে আমরা ইন্টেলেকচুয়াল এম, সোশ্যাল পার্সোনাল এম, প্রোডাক্টিভ এম এই তিনটে এমকেই কারিকুলাম ডেভেলপমেন্টের এম হিসাবে বলতে পারি। কিন্তু অ্যাস্থেটিক এম এবং স্পিরিচুয়াল এম কিন্তু সোশ্যাল এই কারিকুলাম ডেভেলপমেন্টের এম হতে পারে না, কারণ স্পিরিচুয়ালি ডেভেলপ করা কোনো স্টুডেন্টকে তার ধার্মিক বিষয়গুলোকে সম্পর্কে জ্ঞান দেওয়া, এগুলো কিন্তু কারিকুলাম ডেভেলপমেন্টের এম হতে পারে না। এবং অ্যাস্থেটিকভাবে কোনো স্টুডেন্টকে ডেভেলপ করাও কিন্তু কারিকুলাম ডেভেলপমেন্টের এম হতে পারে না। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ABC, অপশান এ। অপশান এ সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে The following are essential consideration for curriculum development. Arrange them in a sequential order. এখানে নিচে কারিকুলাম ডেভেলপমেন্টের কিছু গুরুত্ব দেওয়া হয়েছে যে কারিকুলাম ডেভেলপমেন্ট কেন প্রয়োজন, সেটাকে সিকোয়েন্সিয়াল অর্ডারে আমাদের সাজাতে হবে। যে কোনো কারিকুলাম ডেভেলপমেন্টের জন্য কিছু স্টেপ ফলো করতে হয়। কারিকুলাম ডেভেলপমেন্টটা আমরা কেন করব? এবারে প্রথমে আমরা কি করব, এখানে যেগুলো দেওয়া হয়েছে, ফর্মুলেটিং ইন্টেন্ডেড লার্নিং আউটকাম, সাজেস্টিং মেথড টু অ্যাকমপ্লিশ ইন্টেন্ডেড আউটকাম, অ্যাক্সেসিং অফ ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড নিড অফ লার্নার, অ্যানালাইজিং ইস্যু, প্রবলেম, নিড, আইডেন্টিফাইং দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড রিলেভেন্ট কন্টেন্ট। যে কোনো কারিকুলাম ডেভেলপমেন্টের সময় আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের প্রথমে করতে হবে অ্যানালাইজিং ইস্যুস, ইম্পর্টেন্ট অ্যান্ড নিড, অর্থাৎ কারিকুলাম ডেভেলপমেন্টটা কেন প্রয়োজন, কোন জায়গায় আমার কারিকুলামটা প্রয়োজন, সেই নিডটা আমাকে খুঁজে বের করতে হবে। এবং সেই অর্থাৎ প্রবলেমের জায়গাটা আমার কোথায়, কেন আমার কারিকুলাম ডেভেলপমেন্টটা প্রয়োজন, সেই জায়গাটাকে আমাকে হাইলাইট করতে হবে। তাহলে প্রথমে কি? অ্যানালাইজিং ইস্যু, প্রবলেম অ্যান্ড নিড। তারপরে কি করতে হবে? তারপরে হচ্ছে অ্যাক্সেসিং অফ ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড নিড অফ লার্নার, অর্থাৎ
শিক্ষার্থীর চাহিদা কোন জায়গায়, অর্থাৎ শিক্ষার্থীর থেকে শিক্ষার্থীর কোন কোন জায়গায় পাঠ্যক্রমের চাহিদা আছে বা কারিকুলামের চাহিদা আছে, সেই জায়গাগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে। তারপর হচ্ছে ফর্মুলেটিং ইন্টেন্ডেড লার্নিং আউটকাম, অর্থাৎ শিক্ষার্থীর থেকে আমি কি আউটকাম চাইছি, ডিজায়ার্ড আউটকাম কি, আমার এক্সপেকটেশন কি কারিকুলাম ডেভেলপমেন্টের, সেটাকে ফর্মুলেট করতে হবে। তারপরে আমাদের আইডেন্টিফাইং দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড রিলেভেন্ট কন্টেন্ট, অর্থাৎ যে প্রাসঙ্গিক বিষয়বস্তু আছে কারিকুলাম ডেভেলপমেন্টের, যে স্টুডেন্টের নিড পূরণ করার জন্য যে প্রাসঙ্গিক বিষয়বস্তুগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। দেন আমাদের সাজেস্টিং মেথড টু অ্যাকমপ্লিশ ইন্টেন্ডেড আউটকাম, এই যে ইন্টেন্ডেড আউটকাম অর্থাৎ আমার কি আউটকামের প্রয়োজন, সেই আউটকামটা পূরণ করার জন্য আমার কি মেথডের প্রয়োজন বা কি স্ট্র্যাটেজির প্রয়োজন, সেটাকে খুঁজে বের করতে হবে। এরপরেও আছে যে ইমপ্লিমেন্টেশন করতে হবে এবং ইভ্যালুয়েট করতে হবে, সেই দুটো স্টেপ আমাদের দেওয়া হয়নি। তাহলে আমাদের কোয়েশ্চেন অনুযায়ী সঠিক উত্তর এলো অপশান বি, অপশান বি, ডি সি এ ই বি, অপশান বি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন কি, গিভেন বিলো আর টু স্টেটমেন্ট, এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া হয়েছে। প্রথম স্টেটমেন্ট কি, স্টেটমেন্ট ওয়ানে দেওয়া হয়েছে কারিকুলাম স্টাডিজ অ্যাজ এ ফিল্ড অফ রিসার্চ ডিলস উইথ কোয়েশ্চেন ফাউন্ড অ্যাট দ্য পয়েন্ট of intersection between an area of activity or knowledge, education, teaching, learning and socialization। এখানে কি বলছে যে কারিকুলাম স্টাডিজ অর্থাৎ পাঠ্যক্রম চর্চা ইন দ্য ফিল্ড অফ রিসার্চ, রিসার্চের ফিল্ডে, গবেষণার ফিল্ডে কিসের সঙ্গে ডিল করে, অর্থাৎ কোন কোন দিকে আমরা রিসার্চ করতে পারি কারিকুলাম স্টাডিজের জন্য। ইন্টারসেকশন বিটুইন অ্যান এরিয়া অফ অ্যাক্টিভিটি অর নলেজ, জ্ঞানের ক্ষেত্রে, এডুকেশন শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে, টিচিং শিক্ষণের ক্ষেত্রে, লার্নিংয়ের ক্ষেত্রে এবং সোশ্যালাইজেশনের ক্ষেত্রে। স্টেটমেন্ট টুয়ে কী বলা হচ্ছে, কারিকুলাম স্টাডিজ ইজ আন্ডারস্টুড অ্যাজ বোথ আ ডিসিপ্লিনারি অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড অফ স্টাডিজ। কারিকুলাম স্টাডিজকে কীভাবে বোঝানো হচ্ছে যে কারিকুলাম স্টাডিজ হচ্ছে ডিসিপ্লিনারি এবং ইন্টারডিসিপ্লিনারি সমস্ত ক্ষেত্রেই আমরা কারিকুলাম স্টাডিজকে বুঝিয়ে থাকি বা পাঠ্যক্রম চর্চাকে বুঝিয়ে থাকি। প্রথম যে স্টেটমেন্টটা আছে সেটা বক্তব্যটা একেবারেই ঠিক, কারণ পাঠ্যক্রম চর্চাকে যখন রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে তখন কিন্তু আমরা রিসার্চের জন্য সমস্ত ক্ষেত্রগুলোকেই, রিসার্চের ক্ষেত্রে আমরা যে সমস্ত এরিয়াগুলো ব্যবহার করতে পারি, অ্যাক্টিভিটি অর নলেজ জ্ঞানের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে, টিচিংয়ের ক্ষেত্রে, লার্নিংয়ের ক্ষেত্রে এবং সোশ্যালাইজেশনের ক্ষেত্রে আমরা কারিকুলাম স্টাডিজকে ব্যবহার করতে পারি। স্টেটমেন্ট টুয়ে কি বলা হয়েছে যে কারিকুলাম স্টাডিজ ইজ আন্ডারস্টুড অ্যাজ বোথ আ ডিসিপ্লিনারি অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড অফ স্টাডি। কারিকুলাম স্টাডিজকে কীভাবে বোঝানো হচ্ছে যে এখানে কারিকুলাম স্টাডিজ হচ্ছে ডিসিপ্লিনারি এবং ইন্টারডিসিপ্লিনারি দুটো ফিল্ডে স্টাডি করা হয়। ডিসিপ্লিনারি বলতে বোঝা যাচ্ছে একাডেমিক যে সমস্ত সাবজেক্টিভ ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলো থাকে, ইন্টারডিসিপ্লিনারি বলতে বোঝা যাচ্ছে আন্তঃসম্পর্কযুক্ত বিভিন্ন সাবজেক্ট, যেগুলো আমরা যেমন আমাদের এডুকেশন সাবজেক্ট সেটা আরও অন্যান্য সাবজেক্টের সমন্বয়ে গঠিত, সেরকম ইন্টারডিসিপ্লিনারি ফিল্ডেও স্টাডি করা হয় কারিকুলাম স্টাডিজকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো যে বক্তব্য আছে সেই দুটো বক্তব্যই কিন্তু সঠিক। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর কারেক্ট। অপশান এ সঠিক উত্তর। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এক্সাম প্রিপারেশনে এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটা প্রথমবার দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।